নমস্কার, আমি তরুণ ঘোষ। সমস্ত কূটনৈতিক সম্পর্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর ভারত এবার বাংলাদেশকে হিন্দু এবং সংখ্যালঘু অত্যাচারের ব্যাপারে চাপ দিতে শুরু করল। চাপ শুধু ভারত নয়, ভারতের সঙ্গে আমেরিকাও এবার যোগ দিয়েছে। যে আমেরিকা এই সমস্ত কিছু করলো, সেই আমেরিকাও কিন্তু এবার হিন্দুদের প্রসঙ্গে কিন্তু একটু বাংলাদেশের ওপরে বেশ চাপ বাড়ালো। শুধু আর জয়শঙ্করজি বিদেশমন্ত্রী, তিনি কালকে পার্লামেন্টে হিন্দুদের নিয়ে তো বলেছেন, বলার পাশাপাশি তিনি আওয়ামী লীগের নাম না উচ্চারণ করে যে বার্তা বাংলাদেশ সরকারকে দিয়েছেন, তাতে কিন্তু বাংলাদেশ সরকারের ঘুম উড়ে যাবে। আওয়ামী লীগের নাম তিনি করেননি, তিনি শুধু বলেছেন যে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং তাদের উপর অত্যাচার করে তাদেরকে জেলে ভরা কোনো সভ্য দেশের কাজ নয়। এই পুরো ব্যাপারটা আমি ভিডিওতে একদম বিস্তারিত দেখাবো, মানে সমস্ত কাটিং সমেত। আপনারা শেষ অবধি ভিডিওটা দেখুন, এটা আমার অনুরোধ। তো গতকালকে আপনার ইউএস একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতির পরে আমাদের বিভিন্ন টেলিভিশন এবং চ্যানেলগুলো সমস্ত সেটা প্রচার করতে শুরু করে দিয়েছে। যেমন নিউজ 18 বাংলা লিখেছে, প্রচার করছে বাংলাদেশকে কড়া বার্তা আমেরিকার। ইন্ডিয়া টুডে লিখছে ব্রেকিং নিউজ, ইউএস কনসার্ন ওভার অ্যাটাক অন হিন্দুস ইন বাংলাদেশ। এবার ইউএস কি বলেছে আগে সেটা পড়ে শোনাই। সেটা লিখেছে স্টেটসম্যান, দ্য স্টেটসম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দুদের ওপর কথিত নৃশংসতাকে খুবই উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন এবং প্রত্যেকের নিজের ধর্মীয় বিশ্বাস অনুসরণ ও জীবনযাপন করার স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিন্দি ও উর্দু মুখপাত্র এবং লন্ডন ইন্টারন্যাশনাল মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর মার্গারেট ম্যাকলিওড বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরে গণমাধ্যম কর্মীদের বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আসা সমস্ত তথ্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সহ আমাদের সকল অংশীদারের সাথে আলোচনা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি, ম্যাকলিওড বলেছেন। তার মানে তিনি বলছেন যে আমরা সমস্ত রাজনৈতিক দল এবং যারা আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে এই ব্যাপারে যোগাযোগ রাখছি। তাহলে এইটা এখন কোন দিকে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন। বিক্রম মিস্ত্রি ঢাকায় যখন গেছিলেন, সেই সময় ঢাকা তাকে একটা প্রস্তাব দিয়েছিল, একটা অনুরোধ করেছিল যে শেখ হাসিনা ভারতে বসে যে সমস্ত রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন সেগুলো যেন তিনি বন্ধ করেন, এটা ভারত যেন হাসিনাকে জানিয়ে দেন। তা এই বক্তব্য বিক্রম মিস্ত্রি তখন একই কথা বলেছেন যে আমাদের এখানে সবাই স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে, আমি আপনাদের বক্তব্য পৌঁছে দেবো এটুকু আমি বলতে পারি, কিন্তু তিনি কি করবেন না করবেন সেটা আমাদের দেখার বিষয় নয়, কারণ এখানে ভারত হচ্ছে স্বাধীন মতামত প্রকাশের একটা দেশ, সেখানে কোনো এরকম বিরোধ করা যায় না বা কোনো আপত্তি তোলা যায় না। এইটা কিন্তু ভারতকে আরো খেপিয়ে দিয়েছে। একই তো খেপেছিল প্রভু চিন্ময় স্বামীর ব্যাপারে, তো খেপে আছে। কারণ গতকালকে চিন্ময় স্বামীর জামিনের ব্যাপারটা এগিয়ে নিয়ে আসার জন্য
একজন ঢাকা থেকে একজন উকিল গিয়েছিলেন। উকিল গিয়ে তিনি যখন তার ওকালতনামা পেশ করতে পারেননি বলে তাকে এটা মঞ্জুর করা হয়নি। তাকে বলা হয়েছে যে কোনো টালবাহানা করে আর কি, কোনো রকমের টালবাহানা করে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এবং তিনি যখন এজলাসে উপস্থিত ছিলেন তিনি অভিযোগ করছেন আমাকে পেছন দিক দিয়ে ঠেলা হচ্ছিল এবং আমাকে বাইরে এসে আমাকে হুমকি দেওয়া হয়েছে। তার মানে ব্যাপারটা এরম দাঁড়াচ্ছে, তিনি যা বলছেন যে সন্ত্রাসবাদী তো সন্ত্রাসবাদী হয়, উকিলরাও এখানে সন্ত্রাসবাদী হয়ে গেছে, যারা আইনজীবী তারাও সন্ত্রাসবাদী হয়ে গেছে। তারা যে এরকম করতে পারে এটা কিন্তু আমি আমার পেশাগত জীবনে, আমার এই 40 বছরের পেশাগত জীবনে আমি কখনো এটার সম্মুখীন হইনি। যাই হোক, তিনি আবার চেষ্টা করবেন। চিন্ময় স্বামীর সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি। চিন্ময় স্বামী ভালোই আছেন, সুস্থ আছেন এবং তিনি দৃঢ় আছেন। বাংলাদেশে হিন্দুদের ব্যাপারে যে এখন অত্যাচারটা যে চরম সীমায় পৌঁছেছে সেটা নিয়ে তো একটা কঠিন বার্তা একটা বিক্রম মিস্ত্রি পৌঁছে দিয়েছেন যে যদি এগুলো অবিলম্বে বন্ধ করা না হয় তাহলে পরে কিন্তু ভারত কিন্তু ব্যবস্থা নেবে। তারপর থেকেই কিন্তু টেনশন বাড়তে শুরু করে দিয়েছে, বর্ডারে টেনশন বাড়ছে, ওদিকে আরাকান আর্মি তো ওদিক দিয়ে টেনশন আরো বাড়াচ্ছে। বাংলাদেশের ব্যর্থতা কোথায় জানেন? বাংলাদেশের ব্যর্থতা হচ্ছে যে বাংলাদেশ যারা এখন চালাচ্ছে তারা কূটনীতির কিচ্ছু বোঝে না, কূটনীতি তারা কোনোদিন বোঝে না। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যে সৈন্যবাহিনী রয়েছে তারা হচ্ছেন ডিফেন্সিভ আর্মি, তারা অফেন্সিভ আর্মি নয়। অফেন্সিভ আর্মি কারা? যারা যুদ্ধ করেছে, যুদ্ধ সম্পর্কে জ্ঞান আছে এবং যুদ্ধের অভিজ্ঞতা আছে, তারা জানে অফেন্স কাকে বলে। যার জন্য আরাকান আর্মি যখন ওখান থেকে গোলাগুলি ছুটছে তখন কিন্তু সাহস করে এখান থেকে কিন্তু তার প্রতিহত করার বা প্রতিবাদ করার মতো কেউ কিন্তু সেনাবাহিনীর মধ্যে সেভাবে নেই। ভয়ে বরং গুটিয়ে রয়েছে, তারা ডিফেন্সিভ মোডে রয়েছে। কি করে ওদেরকে আটকানো যায়? অফেন্সিভ মোডে যাবে না। উল্টো দিকে পাকিস্তান দেখুন, বিক্রি রাষ্ট্র, কিন্তু ওরা কিন্তু 47-এর পর থেকে কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ করে আসছে। এখন আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করছে, টিটিপির সঙ্গে যুদ্ধ করছে, বালুচিস্তানের সঙ্গে যুদ্ধ করছে। দে আর এক্সপিরিয়েন্স এনাফ ইন ফাইটিং। কিন্তু বাংলাদেশ এই ব্যাপারে সম্পূর্ণ উল্টো। বাংলাদেশ না আছে বাংলাদেশের ফাইটিং আর্মি, আর না আছে আপনার কূটনীতিবিদ। এই যে আরাকান আর্মি যখন ওইখান থেকে গোলা বারুদ যখন ছুটতে আরম্ভ করেছিল, যখন ধীরে ধীরে যখন গোলা বারুদ গুলো বাংলাদেশের মধ্যে পড়ছে, সেই সময়তেই আরাকান আর্মির সঙ্গে অথবা জুন্টা সরকারের সঙ্গে বাংলাদেশের কারোর একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি করার দরকার ছিল। হয় তুমি সরকারের সঙ্গে যাও, নয় তুমি বিরোধীদের সঙ্গে যাও। সেটা যে কোনো দেশ করবে। একটা যুদ্ধরত দেশের সঙ্গে যেহেতু আমি পার্শ্ববর্তী রাষ্ট্র, আমার ওপর এফেক্ট করতে পারে, তাই আমার উচিত হচ্ছে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আমার দেশকে স্থিতিশীল রাখা। বাংলাদেশ কিন্তু সেটা করেনি। কারণ বাংলাদেশে যারা এখন বসে আছেন তারা কূটনীতি জানেন না, তারা রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। ফলে বাংলাদেশের অবস্থা কিন্তু খুব খারাপ। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ বলল কেন? এক তো হচ্ছে একটা ট্রান্সফার অফ পাওয়ার, তো একটা সময় চলে আসছে। এখন থেকে বাইডেন প্রশাসন নিজের বুক বাঁচানোর জন্য নানান রকম বিবৃতি কিন্তু দিয়ে দেবে এখন। কারণ বাইডেন প্রশাসন যেটা করেছে সেটা অন্যায় করেছে, সব পৃথিবীর সর্বত্র বুক পুড়েছে। এখন যদি এই হিন্দুদের ব্যাপারে মানে ওদের এই যে মানে কর্মকাণ্ড, তার জন্য রেজিম চেঞ্জ, তার জন্য যে হিন্দু সম্প্রদায় বিপদে পড়েছে এবং সমস্ত দেশটা একদম অরাজকতায় ভরে গেছে, ধীরে ধীরে সিরিয়া হতে যাচ্ছে, তার দায়টা কার উপরে পড়বে? তার দায়টা গিয়ে পড়বে আমেরিকার উপরে। ফলে এখন আমেরিকা এখন উল্টো সুর গাইতে শুরু করে দিয়েছে। আমেরিকা বলছে যে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করো। কারণ ওরা রেজিম চেঞ্জ করেছিল, ওরা তো কখনো বলেনি
যে এই পার্টিকে নিষিদ্ধ করে দাও, ওই হিন্দুদের মেরে তাড়িয়ে দাও, ওদের জমি দখল করে নাও, এটা তো আমেরিকা বলেনি। আমেরিকা চেয়েছিল হাসিনা সরে যাক, একটা পুতুল সরকার আসুক, সেটা তার রেজিম চেঞ্জ করে থাকে, সে ঠিক আছে, সেটা মানা গেল। কিন্তু আমেরিকা কিন্তু কখনো বলেনি যে এইখানে এইভাবে রেজিম চেঞ্জের পরে তুমি এই জিনিসগুলো করবে। এখন সেটা সেই প্রশ্নে বিশ্ব কিন্তু আমেরিকাকে কিন্তু টুকটাক কথাবার্তা শোনাতে শুরু করে দিয়েছে। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু এই আওয়াজটা উঠেছে, ফলে আমেরিকা করেছে কি, আমেরিকা একটু কোণঠাসা হয়ে গেছে। তার আগে আমাদের ইউনাইটেড কিংডমের পার্লামেন্ট, সেখানেও হিন্দু নির্যাতন নিয়ে কথাবার্তা হয়েছে, তাদের সম্পত্তি দখল, তাদের নির্যাতন এই নিয়ে কথাবার্তা হয়েছে, হিন্দু হত্যা সে নিয়েও কথাবার্তা হয়েছে। ফলে আমেরিকা এখন প্রেসারে পড়ে গেছে। তারপর ট্রাম্প এসে যদি উল্টো কিছু করে, তাহলে পরে আরো নিজেদের বুক পড়বে। তার থেকে আগে থেকে নিজেদের সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য একটা বিবৃতি ম্যাকলিওডকে দিয়ে কাজ সারল। কিন্তু এই বিবৃতির পর গতকালকে ডক্টর এস জয়শঙ্কর তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে একেবারে ছ্যাঁচ্ছ্যাঁড় করে বাংলাদেশকে শুনিয়ে দিয়েছেন। তিনি তো বলেছেন হিন্দুদের প্রতি অকথ্য অত্যাচার হচ্ছে এবং নানানভাবে হিন্দুরা প্রতারিত হচ্ছে, মা বোনেরা ধর্ষিত হচ্ছেন, অপহৃত হচ্ছেন, ধর্মান্তরিত হচ্ছেন। শুধু হিন্দুরাই নয়, যারা রাজনৈতিক একটা দলের স্বীকৃত রাজনৈতিক দলের যারা সদস্য আছে, নেতা আছে, তাদেরকে প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে। উনি বলছেন যে একেবারে নিকেশ করে দেওয়া হচ্ছে। বলে এটা উনি বলেছেন এটা কোনো সভ্য দেশের হতে পারে না, নিদর্শন হতে পারে না। তার মানে বকলমে উনি বাংলাদেশকে একেবারে অসভ্য বর্বর বললেন, শুধু মুখে বলেননি। কূটনীতিক তো মুখে বলেননি, তিনি বর্বর অসভ্য এই কথাটা উনি বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের অবস্থাটা কি। এইরকম দেশ উনি হাইতির সঙ্গে তুলনা করেছেন, বাংলাদেশকে হাইতির সঙ্গে তুলনা করেছেন। সেখানে আসাদুদ্দিন ওয়েসি ছিলেন। আসাদুদ্দিন ওয়েসি তিনি কিছু বলতে গেছিলেন, কিন্তু চেয়ারম্যান ওম বিড়লা তাকে থামিয়ে দিয়েছেন যে এখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আপনি কোনো কথা বলবেন না। ফলে উনি বলতে পারেননি। নিশ্চয়ই উনি একেবারে মুসলিম নির্যাতন নিয়ে, আওয়ামী লীগ নির্যাতন নিয়ে উনি নিশ্চয়ই কিছু বলতেন। ফলে এখন দুদিকে প্রেসার পড়ে গেছে, এক আমেরিকার প্রেসার, এক হচ্ছে ভারতের প্রেসার। ভারত তো হাসিনাকে বারণ তো করলই না, উল্টে নাম না করে আওয়ামী লীগের পক্ষে কথা বলে দিল যে আওয়ামী লীগের ওপরে অত্যাচারটা হচ্ছে, হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, আওয়ামী লীগের ওপরেও অত্যাচার হচ্ছে। এই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। তার মানে ব্যাপারটা এখন শুধু হিন্দুদের মধ্যে ভারত কিন্তু দেখছে না, ভারত দেখছে যারা সরকারে আছে তারা ভার্সেস এই হচ্ছে আওয়ামী লীগ। এই টোটাল ব্যাপারটা এসে দাঁড়ালো এখন কিন্তু শুধু হিন্দুদের ব্যাপার কিন্তু ভারত দেখছে না, ভারত দেখছে যে সরকার ভার্সেস আদার পিপল এবং সাধারণ মানুষ তো নিষ্পেষিত হচ্ছে না। এবার ইউনিট সরকারের ওপরে সব থেকে বড় চাপটা ঠিক হলো কি, একদিকে তো আরাকান আর্মি, সেখানে চাপ বাড়ছে, একদিকে ভারতের বর্ডারগুলো এত পুরোটা ঘিরে রয়েছে ভারত, সেইখানে চাপ বাড়ছে। আর তারপরে এবার কূটনৈতিক প্রেসার শুরু হলো। এই যে ত্রিমুখী প্রেসার, এই ত্রিমুখী প্রেসারে এবার কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ? বাংলাদেশের পাশে আমি বলেছিলাম না কোনো রাষ্ট্র থাকবে না, কারণ এই ধরনের রাষ্ট্রের পাশে কেউ থাকে না, যে থাকবে তার বদনাম হবে। ফলে এখন বাংলাদেশ একক। আর পাকিস্তানকে পাকিস্তানকে আজকে বললো তো বাংলাদেশ নিয়ে আমেরিকা, কাল পরশুর মধ্যে দেখবেন পাকিস্তান চুপ করে যাবে, পাকিস্তান একটা কথা বলবে না। কারণ পাকিস্তানকে এক ধমক দেবে পাকিস্তানের বাপ, তো পাকিস্তানকে এক ধমক দেবে পাকিস্তানের আসিম মুনি সঙ্গে সঙ্গে চুপ করে বসে যাবেন, তিনি কোনো কথাই বলবেন না। তিনি বলবেন বাংলাদেশে এখন থাক, পরে দেখা যাবে।
আর ট্রাম্প পেলে তখন তো আসিম মুনিরের এই প্রশাসনটাই উল্টে দেবে এফএটিএফ এর গ্রে লিস্টের ঠেলে। আর বাংলাদেশ তো পাক্কা বসে আছে এফএটিএফ এর গ্রে লিস্টে যাওয়ার জন্য। খবরটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।